গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা চাঁদের পাহাড়। আজ রয়েছে এর শেষ পর্ব। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্খ জুতোর শুকতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর, কি কাকড়া বিছে, গুহার মধ্যে কোনো জীব নেই যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটবে। কেবল এইটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে গুহা থেকে যে করে হোক বেরোতেই হবে, দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহ অন্ধকার হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই রকমভাবেই হাতড়াবে। একবার সে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। কতক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রে ঘণ্টা দড়ি দণ্ড পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তোবা তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমোবার পর সে যেন একটু বল পেল, আবার উঠল, আবার চলল। আলভারেজের শিষ্য সে, নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসে কখনোই মরবে না। সে পথ খুঁজবে, খুঁজবে যতক্ষণ বেঁচে আছে। আশ্চর্য, সে নদীটাই বা গেল কোথায়? গুহার মধ্যে গোলক ধাঁধায় ঘুরবার সময় জলধারাটাকে সে কোথায় হারিয়ে ফেলেছে। নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়াও যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক অন্য মুখ আছে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ 3 দিন পরিচয় নেই। জল অভাবে শঙ্কর মরতে বসেছে। কষা লোনা বিষাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণা তাতে বেড়েছে ছাড়া কমেনি। পাথরের দেওয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগল। ভিজে দেওয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা, খেয়ে প্রাণ বাঁচাবে। না, তাও নেই। পাথরের দেওয়াল সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা সর পড়েছে। একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরও একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। সে কি আরও চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এই চলার শেষ নেই। কোথায় সে চলেছে এই গাঢ় নিকোষ কালো অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে। উফ, কি ভয়ানক অন্ধকার, আর কি ভয়ানক নিস্তব্ধতা! পৃথিবী যেন মরে গিয়েছে। সৃষ্টি শেষের প্রলয়ে সোম সূর্য নিভে গিয়েছে। সেই মতো মৃত পৃথিবী জনহীন, শব্দহীন, সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধহয়, কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের ওপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলো। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল। তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখল যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে এই দেওয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করল। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুলু 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 কুলু, ঝর্ণার শব্দ। যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেওয়ালের ওপারে। দেওয়ালে কান পেতে শুনে ওর ধারণা আরো বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কিনা। টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। সেখান দিয়েও হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে উপরের দিকে হাত দিয়ে বুঝল সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিল। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করল। এই ধরনের নির্ঝরের স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না।
টর্চ নিভিয়ে সেই মহা নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলেছে এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বায়ে। এক জায়গায় সেটা ৩-৪টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে। ওর মনে হলো এখানে এসে শঙ্কর দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখল স্রোত নানামুখী। আলবারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে আবার গোল পাকিয়ে যাবার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখল স্বচ্ছ নির্মল জলধারের এপারে ওপারে দুপারে এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথরের নুড়ির উপর দিয়েও প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলি নুড়ি পকেটে নিয়ে এসে প্রত্যেক শাখা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকরি বেরিয়েছে। প্রত্যেক সংযোগ স্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখল। অনেকগুলো স্রোত শাখা আবার ঘুরে শঙ্কর যেদিকে থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার তার পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই আলো জ্বেলে দেখল জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডুলি পাকিয়ে আছে। পাইথনের স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে। অজগর সাপের নাগপাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল। কি জানি কোথায় আবার কোনো পাইথন সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। 2-3টে স্রোত শাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটি করুষ চিহ্ন রেখে গিয়েছিল। এবার ওরই মধ্যে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখল সেও সোজা মুখে যায়নি। কিছু দূর গিয়ে তারও নানা ফেকরি বেরিয়েছে। এক এক জায়গা গুহার ছাদ এত নিচু হয়ে নেমে এসেছে যে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গার টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারল গুহাটা যেখানে ত্রিভুজাকৃতি, সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল, একটু পরেই দেখল বহুদূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ। এবার আর ভয় নেই। এ যাত্রার মতো সে বেঁচে গেল। শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত 3টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার উপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। গুহার সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিল এই অপ্রত্যাশিত মুক্তির জন্য। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ফুটল। শঙ্কর ভাবল এই অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল। ফেলে না দিয়ে গুহার বিপদে স্মারক স্বরূপ সেখানে সে কাছে রেখে দিল। পরদিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার আগে অরণ্য শেষ হয়ে খোলা জায়গায় দেখা দিল। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখল। সামনে যে মুক্ত প্রাণরবদ দেখে পড়ল এখান থেকে এটা প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে জামবেসি নদীর তীর পর্যন্ত। এই 300 মাইলে খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় 175 মাইল, অতি ভীষণ জনমানবহীন জলহীন পথহীন মরুভূমি। আলভারেজ মিলিটারি ম্যাপ থেকে নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্ব কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়ার মানেই মৃত্যু। ম্যাপের নাম দিয়েছে তৃষ্ণার দেশ। রোডেসিয়া পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিল। পথের এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পা হারা হয়ে পড়ল না। এই পথে আলভারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। 62 বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল সে তা থেকে পিছিয়ে যাবে? কিন্তু সাহস
ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানের দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখল ম্যাপে সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরু মধ্যস্থ কূপের জায়গায় ল্যাটিচিউড লঙ্গিচিউড দেওয়া আছে, ম্যাগনেটিক নর্থ আর টরু নর্থ ঘটিত একটি গোলমেলে অঙ্ক কষে বার করতেও অ্যালভারেজ। শঙ্কর দেখেছে কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের ওপর নির্ভর করা ছাড়ার উপায় কি? অদৃষ্টের ওপর নির্ভর করে শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে দুদিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয়ের চোখ বুজে বার করতে পারত, শঙ্কর তার 3 মাইল উত্তর দিয়ে চলে গেল। অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিয়া বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ, তার উপর কি ভীষণ কষ্টে সে পথ চলা। খাবার নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিগ্বলয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার উপর আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর যেন জ্বলন্ত অঙ্গার। সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, নক্ষত্র উঠছে, চাঁদ উঠছে, আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে, সন্ধ্যায় গভীর রাত্রে। মাইল লেখা পাথর নেই, কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য 2-1টা পাখি, কখনো বা মরুভূমির বাজার শকুনি, যার মাংস জঠুর ও বিষাদ। এমনকি একদিন একটা পাহাড়ে বিষাক্ত কাঁকড়া বিছে যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য। মিললে মহা সৌভাগ্য। 2 দিন ঘোর তৃষ্ণায় কষ্ট পাবার পরে পাহাড়ের ফাটলে একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল, কতকগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙায় কি একটা জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সে জলই আকণ্ঠ পান করে শঙ্কর প্রাণ বাঁচালো। দিনের পর দিন কাটছে, মাস গেল, কি সপ্তাহ গেল, কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর শুকিয়ে রোগা হয়ে গিয়েছে। কোথায় চলেছে তার কিছুই ঠিক নেই। শুধু সামনের দিকে যেতে হবে এই সে জানে। সামনের দিকে ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষ কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড় আর তামাভ্র কটা বালির সমুদ্র। ধুধু করে যেন জ্বলছে দুপুরের রোদে। মরুভূমির কিনারে প্রথম দিনই ছায়ায় 127 ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে, উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমির মাঝামাঝি পার হতে যাবে না। গেলেই মৃত্যু, কারণ সেখানে জল একদমই নেই। জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে 3টি স্বাভাবিক উনুই আছে, যাতে জল পাওয়া যায়। ওই উনুইগুলি প্রায় পাহাড়ের ফাটলে খুঁজে বার করা বড়ই কঠিন। এই জন্যই মিলিটারি ম্যাপে ওদের জায়গার অক্ষ ও দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবল, ওসব বার করতে পারবো না। সেক্সট্যান্ট আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যতদূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা সে করবে। 3য় দিনের নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদা গোলা আগুনের মতো গরম, কিন্তু তাই তখন অমৃতের মতো দুর্লভ। মরুভূমি ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাত্রে আলো জ্বাললে 2-1টা কীট পতঙ্গ আকৃষ্ট হয়ে আসতো, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাতে তেমনি শীত। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় শেষ হয়ে গেল, কারণ জ্বালানি কাঠ আর একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জলও গেল ফুরিয়ে। সেই সুবিস্তীর্ণ বালুকার সমুদ্রে একটি পরিচিত বালুকণা খুঁজে বার করা যতদূর অসম্ভব, তার চেয়েও অসম্ভব ক্ষুদ্র হাত 2 পরিধির এক জলের উনুই বার করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে এই ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার সামিল।
সে এমন জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরবার উপায়ও নেই। একটা উঁচু বালিয়াড়ির উপর উঠে সে দেখল চারধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ঢিবির মতো পাহাড় এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ঢিবি এদেশে সর্বত্র। ট্রান্সভালো ও রোডসিয়ায় এদের নাম কবচি, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য শঙ্কর সেই গুহায় আশ্রয় নিল। এইখানে এক ব্যাপার ঘটল। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে দেখল নতুন ব্যাটারি তার কাছে তখনও ডজন 2 ছিল। গুহাটা ছোট, বেশ একটা ছোটখাটো ঘরের মতো। মেঝেটাতে অসংখ্য ছোট ছোট পাথর ছড়ানো। গুহার এক কোণে চোখ পড়তেই শঙ্কর অবাক হয়ে গেল। একটা ছোট্ট কাঠের পিঁপে। এখানে কি করে এলো কাঠের পিঁপে? 2 পা এগিয়ে সে চমকে উঠল। গুহার দেওয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল। তার মুন্ডুটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস। বোধহয় সেগুলো পশমের কোটের অংশ। 2খানা বুট জুতো কঙ্কালের পায়ে তখনও লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক। পিঁপেটার পাশে একটা ছোট টিপি আটা বোতল। বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বার করে দেখল তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিঁপেটাতে কি আছে দেখবার জন্য যেমন সে সেটা নাড়তে গিয়েছে, অমনি পিঁপেটাতে কি আছে নিচ থেকে একটা ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে হাত 3 উঁচু হয়ে ঠেলে উঠল। বোধহয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তেই শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপারের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্তমাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেওয়ালে ছিটকে লাগলো। আলবারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ কতবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকেই। পিঁপেটা পরীক্ষা করে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো সিউ গোলার মতো রং বটে, তবুও জল। ছোট পিঁপেটা উঁচু করে তুলে পিঁপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকুণ্ঠ পান করল। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করল। পুরো 5 হাত লম্বা সাপটা মোটেও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে শরীর লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে থাকে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সাপ। এইবার বোতলের মধ্যে কাগজখানা খুলে মন দিয়ে পড়ল। যে ছোট্ট পেন্সিল দিয়ে একটি লেখা আছে বোতলের মধ্যে সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহায় এসে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা 1 2 আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে। এক পিপে জল তার পিঠে ছিল। সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই। তার উপর অনাহারে শরীর আগে থেকেই দুর্বল। আমার বয়স 26 বছর। আমার নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপন্টোর যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হলো। আমরা 7 জন লোক অতি কষ্টে ডাঙা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে শেফু জাতের এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় 2 মাস সেখানে থাকি। এখানেই দৈবাত এক অদ্ভুত হীরের খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পার্বত্য ও ভীষণ আরণ্য অঞ্চলে নাকি এই হীরের খনি অবস্থিত। আমরা 7 জন ঠিক করলাম এই হীরের খনি যে করে হোক বার করতেই হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করল। তারপর আমার দুর্গম জঙ্গলে ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে।
সে গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হিরে নিয়ে কেউ ফিরে আসতে পারে না। আমরা দমবার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘোরে দুজন সঙ্গী মারা গেল। বাকি 4 জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ। গাত্তি বংশে আমার জন্ম। পিছু হটতে জানি না। যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না। শরীর ভেঙে পড়তে চাইছি। আজ রাতেই আসবে সেই নির্বয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট হ্রদ সেরিনো লাগ্রানো। ওরই তীরে আমার পৈতৃক প্রাসাদ, কাষ্ঠলির রিওলিনি। এতদূর থেকেও আমি সেরিনো লাগ্রানোর তীরবর্তী কমলা লেবুর বাগানে লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট্ট যে গির্জাটি পাহাড়ের নিচেই, তার রূপোর ঘণ্টায় মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছি। না, এসব কি আবল তাবল লিখছে জ্বরের ঘোরে? আসল কথাটা বলি, কতক্ষণই বা আর লিখব? আমরা সে পর্বতমালা, সে মহাদুর্গম অরণ্যে গিয়েছিলাম। সেক্ষুনি বার করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায়, এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সেই নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো দেখতে পাই। প্রত্যেকটি নুড়ি টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাম। লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হিরে নেই। এই অরণ্য পর্বতের সে উপদেবতাকে আমি গুহার মধ্যে দেখেছি। ধুনোর কাঠের মশালের আলোয় দূর থেকে আবছায়া ভাবে। সত্যি ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতে সে সম্ভবত বাস করে। হীরের খনি সে রক্ষক। এই প্রবাদের সৃষ্টি সেজন্যই বোধহয় হয়েছে। কিন্তু কি কুক্ষণে হীরের খনির সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণে সঙ্গীদের কাছে তার প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরের খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার। মশালের আলোয় সে অন্ধকার দূর হয় না। তার উপরে বহুমুখী নদী, কোনো স্রোতটার ধারা হীরের রাশির উপর দিয়ে বইছে। কিছুতেই আর বার করতে পারলাম না। আমার সঙ্গীরা বর্বর, জাহাজের খালাসি। ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি। আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আটল জানি না। পরদিন সন্ধেবেলা 4 জনে মিলে অতর্কিতে ছুরি খুলে আমায় আক্রমণ করল। কিন্তু তারা জানত না আমাকে, আত্মিল গাত্তিকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে আমার পূর্বপুরুষ রিওলিনি কাবালকান্তি গাত্তির, যিনি লেপান্টোর যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্টা কাটালিনার সামরিক বিদ্যালয়ে আমি যখন ছাত্র, আমার অঞ্চলের শ্রেষ্ঠ ফ্যান্সার অ্যান্টোনিও ড্রেফুসকে ছোড়ার ডুয়েলে জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা 2 জন মারা গেল। 2 জন সাংঘাতিক ঘায়েল হলো। নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটো সেই রাত্রে ভবলীলা শেষ করল। ভেবে দেখলাম এখন এই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খুনে খুঁজে বার হতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত। আমার সভ্য জগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছব বলে রওনা হয়েছিলাম, কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তলপেটে ছুরি মেরেছে। সে ক্ষতস্থান উঠল বিষিয়ে, সেই সঙ্গে জ্বর। মানসিকের লোভ, তাই ভাবি। কেন ওরা আমাকে মারল? ওরা আমার সঙ্গী। একবারও তো ওদের ফাঁকি দেওয়া কখনো কথা মাথায় আমার আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক আমি। নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব আমি তাকে দিলাম। রানী সেবার ধন ভাণ্ডারও এ খনির কাছে কিছু নয়। প্রাণ গেল যাক, কি করব। কিন্তু কি ভয়ানক মরুভূমি, একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে। আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনো লাগ্রানো হ্রদ আর দেখব না। তার ধারে যে 14শ শতাব্দী গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টা পবিত্র ধ্বনি,
পাহাড়ের উপরে আমাদের যে প্রাচীন প্রাসাদ কাস্টলিল রিওলিনি মুরুদের দুর্গের মতো দেখায়। দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষা ক্ষেত্রের মধ্য দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য। সাধু ফ্রাঙ্কোর সেই সৌর স্রোত মনে পড়ছে। স্তুত হন প্রভু মোর পবন সঞ্চার তরে, স্থির বায়ু তরে, ভগিনী মদিনী তরে, নীল মেঘ তরে আকাশের তরে, তারকাসমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আরেকটা কথা, আমার 2 পায়ে জুতোর মধ্যে 5খানা বড় হিরে লুকোনো আছে, তোমায় তা দিলাম। হে অজানা পথিক বন্ধু, আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্তিলিও গাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর কেটে গিয়েছে। এই 30 বছরের মধ্যে এই পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢুকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য, যে কাঠের পিপেটা 30 বছর ধরে জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সে গুহা, সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপর সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ে জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এই অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা এক প্যাকেট কুড়িয়ে অন্ধকার গুহার মধ্যে সে পথ চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এই পাথর নুড়ি তো সে রাশি রাশি দেখেছে গুহার মধ্যে, সেই অন্ধকারময়ী নদীর জলস্রোতের নিচে, তার 2 তীরে। কে জানত যে হীরার খনি খুঁজত সে ও আলভারেজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে 6 মাস ধরে রিক্টার সবেল পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হীরে যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল। আগে এসব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেটে ভরে কুড়িয়ে নিয়ে বাইরে আসতো। কিন্তু তার চেয়ে বড় খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখনি গুহায় যে কোথায় কোন দিকে তার কোনো নকশা সে করে আনেনি, বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার সেটা খুঁজে নেওয়া যেতে পারে। সে সুবিস্তীর্ণ পর্বত ও আরণ্য অঞ্চলের কোনো জায়গায় সে গুহাটা দৈবাৎ সে দেখেছিল, তা কি তার ঠিক আছে, না ভবিষ্যতে সে আবার সেই জায়গা বার করতে পারবে? এই যুবকও তো কোনো নকশা করেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছিল রত্নখনি আবিষ্কার করার পরেই। এর ভুল হওয়া খুব স্বাভাবিক। হয়তোবা এই যা বার করতে পারত নকশা না দেখে, সে তা পারবে না। হঠাৎ আলভেরেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকানো আছে, তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। শঙ্কর গুহার মধ্যে সেই নরকঙ্কালটা সমাধিস্থ করল। পিপেটা ভেঙে ফেলে তার 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঢুকে কুরুশ তৈরি করল ও সমাধির ওপর সে কুরুশটা পুঁতল। এছাড়া খ্রিস্ট ধর্মাচারীকে সমাধিস্থ করবার জন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করল এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারা দিনটা কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সে রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হিরেগুলি যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হলো এই অভিশপ্ত হীরের খনির সন্ধান যে গিয়েছে সে আর ফেরেনি। আত্মীয় গাত্মীয় তার সঙ্গীরা মারা গেছে। জিম কার্টার মরেছে, আলভারেজ মরেছে, এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক কি। এবার তার পালা। এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইটালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিক দিগন্তে আগুন জ্বলে উঠল, একটা ছোট্ট পাথরের ডিবির আড়ালে শঙ্কর আশ্রয় নিল। 135 ডিগ্রি উত্তাপ উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসে মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি যে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি। সে জানে কালাহারি বড় মরুভূমি বড় বড় সিংহের বিচরণ ভূমি। তার হাতে রাইফেল আছে। রাত দুপুরেও একা যত বড় সিংহই হোক, সম্মুখীন হতে সে ভয় করে না, কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই।
দুপুরে সে দুবার মরীচিকা দেখল। এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য সে দেখেনি। বইয়ে পড়েছিল মরীচিকার কথা, একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে, দুই মরীচিকাই কিন্তু প্রায় একরকম। অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারপাশে খেজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণে মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত এখান থেকে দেখতে পাওয়া সম্ভব, দক্ষিণ রোডেসিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না, এও মরীচিকা। কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চলেও জ্যোৎস্না রাতে সে দূর পর্বতের সীমারেখা তেমনই স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান, মরীচিকা নয় তবে। জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্ত্ব অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকেলে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখল পর্বত পার হওয়া ছাড়া ওপারে যাবার কোনো সহজ উপায় নেই, নইলে 25 মাইল মরুভূমি পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়, সে পাহাড় পার হয়েই যাবে। এইখানে সে প্রকাণ্ড একটা ভুল করল। সে ভুলে গেল যে 12,500 ফুট একটা পর্বতমালা ডিঙিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার সবেল্ট পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেজ ছিল। এখানে সে একা। শঙ্কর ব্যাপারে গুরুত্বটা তেমন বুঝতে পারল না। ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারে পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাওয়ার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেল না। তার মনে হলো সে সমতল ভূমি যে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো, এর কারণ কিছুতেই সে বার করতে পারল না। কোথা দিয়ে কোথায় চলে গেল, কখন উঠেছে কখন নামছে। সূর্য দেখে দিক ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আরেকটা নতুন বিপদ ঘটল। তার আগের দিন একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানেই অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না। সামান্য একটু আধটু চলাফেরা করতেই হবে, খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা যেন খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষে। এইসব অবস্থায় এই মনুষ্যবাসহীন পাহাড়ে বিপদ তো পদে পদে। একা এ পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকের ঠিক এইরকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ও হৃৎপিণ্ডে কি একটা রোগ হয়েছে। একটু হাঁটলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ডটা পাজরায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছুই নেই। 4 দিনের দিন সন্ধেবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিল। খাদ্য নেই গতকাল থেকে, রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্য জন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে, একটা গাছের ঠেস দেওয়া। আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে চামড়ার বোতলে। এই অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা কী করে? হাঁটুটা আরও ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শিরা পর্যন্ত ছিঁড়ে পড়ে যায় যন্ত্রণায়। পরিষ্কার আকাশ তলে জলকণা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিকচক্র বালে মেঘলা করে নিয়েছে নীল পর্বতমালা দূরে দূরে।
দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াহকুক পর্বত, তারও অনেক পিছনে মেঘের মতো দেখা যায় পল করুগার পর্বতমালা। সলসবেরির দিকে কিছুই দেখা যায় না। চিমানি মানে পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকাচ্ছে। আজ দুপুর থেকে ওর মাথার উপর শকুনির দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনির দল মাথার উপর উঠতে দেখে সত্যি ওর ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জুটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখল, পাশেই এক শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা ছুচালো কান দুটো খাড়া হয়ে আছে। সাদা সাদা দাঁতের উপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বার হয়ে লকলক করছে। চোখে চোখ পড়তে সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটাও তাহলে কি বুঝেছে? পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালল। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকারে দেহ মিশিয়ে চুপ করে বসল। কোয়াট, বন্য কুকুর জাতীয় জন্তু। ক্রমে আর একটা, আর দুটো, আর তিনটে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারধার ঘিরে নিঃশব্দে অসীম ধৈর্যের সাথে যেন কিসে প্রতীক্ষা করছে। কিসব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যি কি এতদিনে তার মৃত্যু ঘনিয়ে এসেছে? সেও পারল না রিক্টার সবেল থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে। উফ, আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হিরে রয়েছে তার দাম অন্তত 2-3 লক্ষ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি সে এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামের কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত সহায়হীন বৃদ্ধ বৃদ্ধার শেষ কটা দিন নিশ্চিন্ত করে তুলতে পারত। কিন্তু যা হবার নয়, কি হবে সেসব ভেবে? তার চেয়ে অপূর্ব রাত্রির নক্ষত্রলোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত ও মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ, মৃত্যুর আগে সেও চোখ ভরে দেখতে চায়। সেই ইটালিয়ান যুবক গাত্তির মতো। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য, তার গাথি সবাই। আত্মীয় গাত্তিও তার সঙ্গীরা, জিম কার্টার, আলভারেজ, শঙ্কর। রাত গভীর হয়েছে। কি ভীষণ শীত! একবার সে চেয়ে দেখল কোটগুলো এরই মধ্যে কখন আরও কাছে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম তাদের ধৈর্য! শঙ্করের মনে হলো এরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, তাছাড়া হাতছাড়া হবার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধেবেলা সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে অন্ধকারে কোয়ার্ডদের পিছনে বসে দেখে গিয়েছে। একটু ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি, কোট আর নেকড়ে দল হয়তো তাহলে জীবন্তই তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগে বসে থাকতে হবে তাকে। ঘুম চোখে ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোটগুলো এগিয়ে এসে বসে। ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই সরে যায়। 2-1টা হায়নাও এসে ওদের দলে যোগ দিয়েছে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলে! কি ভয়ানক অবস্থাতে পড়েছে সে! জনবিরোধ বর্বর দেশের জনশূন্য পর্বতের 3500 ফুট ওপরে সে চলৎ শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে। মাথার উপর জলকণা শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জ্বলজ্বল করছে, যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারধার ঘিরে অন্ধকারে মাংসলোলুপ নীরব নেকড়ে, কোট, হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়া গায়ে ম্যালেরিয়া ঢুকে সে মরছে না। এ মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়েছে সে একা। মরে গিয়ে চিমানি মানিয়ে পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক। অত বড় হীরের খনি সে তো খুঁজে বার করছে,
আলভারেজ মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য পর্বত্য অঞ্চলের গোলকধাঁধা থেকে সে তো একাই বার হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎশক্তি রহিত। তবুও সে বুঝছে ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ, ভীতু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিক ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্য জন্তুর দল কোথায় পালালো। বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করেছে দিকবিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার উপর ঘুরছে, কেউ বা দূরে গাছের ডাল কি পাথরের উপর বসে খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি, এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই, তবুও সে গুলি করে একটা শকুনি মারল। রোদ ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে এসে আগুন জেলে ঝলসাতে বসল। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজও খাচ্ছে এদের, কাল ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার উপর জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করে উদ্ভ্রান্ত মনে ছায়াটা যেন একজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘোর অবস্থায় ও কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো, কতবার পরক্ষণের সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝিয়ে নিজেকে সামনে নিল। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেজ, হীরের খনি, পাহাড়, পাহাড় বালির সমুদ্র, আত্মিলীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত এসেছে, সে একটু ঘুমিয়ে নেবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তা বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছে আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তেই সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার উপর দিয়ে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি এরোপ্লেন? সে বই দেখেছে বটে। এরোপ্লেন যখন ঠিক মাথার উপর এলো, শঙ্কর চিৎকার করলো, কাপড় ওড়ালো, গাছের ডাল ভেঙে নাড়ল, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারল না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূর ভায়োলেট রঙের পল করুগার পর্বতমালার মাথার উপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরও এরোপ্লেন যাবে এ পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এই এরোপ্লেন জিনিসটা! ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবল, আগুন জ্বালিয়ে কাঁচা ডাল পাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এই পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধা হয়েছে, এরোপ্লেনের ওই বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে যেন। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ শুরু হলো। আবার গত রাত্রি পুনরাবৃত্তি। সেই কোর্টের দল আবার এলো। আগুনের চারধারে তারা আবার তাকে ঘিরে বসল। নেকড়ে বাঘটা সন্ধ্যা না হতেই দূর থেকে একবার দেখে গেল। গভীর রাত্রে আরেকবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তার দুদিন আগে আর পরে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোরদের সাহস বাড়িয়ে দিল। পোড়া কাঠ ছুঁড়ে মারল, আর ভয় পায় না। একবার একটু তন্দ্রামতো এসেছিল, বসে বসে ঢুলে পড়েছিল। পর মুহূর্তে সজাগ হয়ে উঠে দেখল নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো, হয়তো ওটা ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুড়ল। আরেকবার শেষ রাতের দিকে ঠিক এরকমই হলো। কোর্টগুলোর ধৈর্য অসীম, সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হবার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কোর্ট, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্করও আগুনের ধারে শুয়ে ঘুমিয়ে পড়ল।
একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগে খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর। শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে? কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোন মানুষ আসবে? একটি মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করল। যা থাকে কপালে, মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল যে একটানা বেশি দূর সে যেতে পারে না। তার আর টোটা নেই। সে আর বন্দুকের আওয়াজ করতে পারল না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ডাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালবার কাঠকুটোর সন্ধানে চারদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। কোরুগড় ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাওয়ার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো কুলি ও চাকর বাকর বাদে 9জন ইউরোপীয়। জনচারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ এ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ শুনে ওরা বিস্মিত হয়ে উঠল। কিন্তু পুনরায় ওদের আওয়াজে প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে এক জীর্ণ কঙ্কালসার কোটর গত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্ন ভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবল তাবল কি বকল, ওরা ভালো বুঝতে পারল না। যত্ন করে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওর জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল, ওকে বিছানায় শুয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য গ্রহণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সেই রাত্রে তার বেজায় জ্বর এলো। জ্বর এসে অঘোর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সলসবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সলসবেরি হাসপাতালে কাটিয়ে দিল। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। সলসবেরি কতদিনের স্বপ্ন! আজ সে সত্যি বড় একটা ইউরোপীয় ধরনের শহরের ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা চওড়া রাস্তা। এক পাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে, ঝুলো রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যে নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। লোকালয় তো এসেছে, কিন্তু একেবারে কপর্দক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সাও তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার বড় আনন্দ হলো। কতদিন যেন দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখে সে বুঝল এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করল ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিল। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ টাকা দুটির জন্য। এ আমি আপনার কাছে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এ টাকা নিতে হবে। সামনেই একটা ভারতীয় রেস্তোরাঁ। সে ভালো কিছু খাবার লোভ সম্বরণ করতে পারল না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকার পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ, কেক পেট ভরে খেল। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো কাগজের দিকে তার নজর পড়ল। তাতে এক জায়গায় হেডলাইনে বড় বড় অক্ষরে লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিস সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, এ লনলি ইন্ডিয়ান ফাউন্ড ইন দ্য ডেজার্ট, ডাইং অফ থার্স্ট অ্যান্ড এক্সস্টন, হিজ স্ট্রেঞ্জ স্টোরি। শঙ্কর দেখল তার একটা ফটো ছাপা হয়েছে কাগজে। তার মুখে সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সলসবেরি ডেলি ক্রনিকল। সে খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিল। তার চারপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বার করবার জন্য রিপোর্টারের দল অনেক চেষ্টা করেছিল জানা গেল।
সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকার গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। তা থেকে সে আগে সেই সহৃদয় মুসলমান দোকানদারের টাকা দুটি দিয়ে দিল। আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখল। তাতে আগ্নেয়গিরিটার নামকরণ করল মাউন্ট আলভারেজ। তবে মধ্য আফ্রিকার অরণ্যে লুকানো এত বড় একটা আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করল, কেউ করল না। অবশ্য রাতের গুহার বাষ্প সে কাউকে জানতে দেয়নি। দিলে দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপর একটা বইয়ের দোকানে গিয়ে একরাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনল। বই পড়েনি গতকাল। সন্ধ্যায় একটা সিনেমায় ছবি দেখল। কতকাল পরে রাত্রে হোটেলের ভালো বিছানায় ইলেকট্রিক আলোয় তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানালা দিয়ে নিচে প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচ দিয়ে, রিক্সা যাচ্ছে, ভারতীয় কফিখানা ঠুন ঠুন করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আরেকটা ছবি। সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকারে ঘিরে বসে আছে কোট ও হায়নার দল। ওদের পিছনে নেকড়েটার দুটো গোল গোল চোখ আগুনের ভাটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন? চিমানিমানি পর্বতে যাপিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের এই রাত্রি? ইতিমধ্যে সলসবেরিতে শঙ্কর একজন বিখ্যাত লোক হয়ে উঠেছে। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সব সময় ভর্তি। খবরের কাগজে লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্মীয় গাত্তির কথা সে ইটালিয়ান কনসাল জেনারেলকে জানালো। তার অফিসের পুরনো কাগজপত্র ঘেটে জানা গেল আত্মীয় গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইটালিয়ান যুবক 1879 সালের আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবি হবার পর নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মায় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয় সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট অফিসকে জানিয়ে লিখেছিল। পুরস্কার ঘোষণাও করা হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাকমুন স্ট্রিটের বড় জোহরি, রাইটাল ও মোরসবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করল। বাকি 2খানার দর আরও বেশি উঠেছিল, কিন্তু শঙ্কর সেই 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করবার তার ইচ্ছা নেই। নীল সমুদ্র, বম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরে নারিকেল বনশ্যাম তীরভূমিকে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এভাবেই তো জীবনকে সে উপভোগ করতে চেয়েছিল। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সে এই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট আলভারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। দূরে ভারত মহাসমুদ্রের পারে জননী জন্মভূমি, পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। তার মন উৎসুক হয়ে আছে কবে দূর থেকে বোম্বাইয়ের রাজাবাই টাওয়ারের উঁচু চূড়োটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল গ্রামটি। সামনে আসছে বসন্তকাল। পল্লী পথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা ক ডাকবে ওদের বকুল গাছটায়, নদীর ঘাটে লাগবে গিয়ে ওর ডিঙি। বিদায় আলভারেজ বন্ধু। স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দ মুহূর্তে তোমার কথাই মনে হচ্ছে আজ। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে, যেন তোমার মতো হতে পারে জীবনে। অমনি সুখ দুঃখ নিস্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্মীয় গাত্তি। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে সেই প্রাচীন ছড়াটি কত সত্য। ছাদের আলস্যের দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনর অবস্থায় সুখে স্বচ্ছন্দে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। এখন জন্মভূমির কোলে সে কিছুদিন কাটাবে, তারপর দেশে সে কোম্পানি গঠন করবার চেষ্টা করবে। আবার সুদূর রিক্টার সবেল পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বাস অনুসন্ধানে। খুঁজে সে বার করবেই।
পরিশিষ্ট সলসবেরি থাকতে শঙ্কর সাউথ রোডিসিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলবার জন্য। দেশে ফিরে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে নিম্নলিখিত পত্রখানা সে পায়। দ্য সাউথ রোডিসিয়ান মিউজিয়াম, সেলসবেরি, রোডিসিয়া, সাউথ আফ্রিকা, January 12, 1911. Dear Mr. Chaudhary, I am writing this letter to fulfill my promise to you to let you know that what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to region before you, especially by Sir Robert McCulloch, the famous naturalist, whose report has not yet been published, owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, close related to the gorilla, but much bigger in size and more savage than the specimens found in the Roosevelt and Virunga Mountains. This species is becoming rare and rare every day, and such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high altitude rainforest of the Richtersveld. It is only the very fortunate traveler who gets glimpse of them, and I should think that in meeting them he runs risk proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck. I remain yours sincerely, J.G. Filtergills. গল্পের আসর বা ইউকনিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়। আজ ছিল এই শেষ পর্ব। আমার গল্প পাঠ আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের কাছে সেগুলো সবার ভালো লাগবে। পরবর্তী নতুন কোনো আবার গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।